সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আশিক মাহমুদ। ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন মানুষ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন পিলখানায়। ২০০৯ সালের সেই মর্মান্তিক ঘটনার দিন মাস করে পেরিয়েছে অনেক বছর। হত্যাকাণ্ডের বিচার হয়েছে বিচারিক আদালতে। বিস্ফোরক আইনে করা একটি মামলা এখনও রায়ের অপেক্ষায়। কিন্তু তারপরেও খুলেছে কি সব রহস্যের জট? শহীদ পরিবারের সদস্যদের কান্নায় এখনও ভারী হয় আকাশ। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় পিলখানায় হত্যাকাণ্ড। আর এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সাথে লেফটেন্যান্ট কর্নেল অবসররত মোহাম্মদ শামসুজ্জামান খান, পিলখানা হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী, এবং রেজাউল করিম রনি, সম্পাদক জবান। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই আগে জানিয়ে দিব আজকের শিরোনাম। পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা, হত্যাযজ্ঞের স্মৃতি অম্লান রাখতে কাজ করবে সরকার। জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার ঘোষণা প্রধানমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিকা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, রাজনৈতিক বিবেচনায় বাদ পড়বে না কেউ। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির অভিশংসন চান বিরোধী দলীয় চিফ হুইপ। ৬৯% হ্যাঁ ভোট প্রমাণ করে জনগণ পরিবর্তনের পক্ষে, বললেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হলো আহসান এইচ মনসুরকে। নতুন গভর্নর মোস্তাকুর রহমান। পরিবর্তনকে চলমান প্রক্রিয়া বললেন অর্থমন্ত্রী। এবং পুনঃভর্তি ফি না নেওয়ার আদেশ অমান্য করলেই ব্যবস্থা, ভিন্ন উপায়ে টাকা নেওয়ার চেষ্টা করলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কঠোর পরিণতির হুঁশিয়ারি মন্ত্রী। স্বাগতম ডক্টর কর্নেল মোহাম্মদ শামসুজ্জামান খান। পিলখানা হত্যাকাণ্ডের আপনি প্রথম একজন মানুষের রেসপন্ডার হিসেবে ছিলেন, প্রত্যক্ষদর্শী। শুরুতেই আপনার কাছেই আসতে চাই। আপনার একটি লেখা প্রকাশিত হয়েছে আজকের কালের কণ্ঠে, এবং সেখানে আপনি ব্যাখ্যা করছিলেন, বর্ণনা করছিলেন যে কিভাবে করে সেখানে আপনি যান প্রথম শুরু থেকেই। যে আপনি সেখানে বলছেন, আমি খুব দ্রুত ঢাকা সেনানিবাস থেকে পিলখানার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে মর্মান্তিক ঘটনা, এবং সেখানে আপনি বলছেন যে এই ঘটনার পরবর্তীতে যে আপনি একমাত্র র্যাব অধিনায়ক যে ইন্টারোগেশন করেন যারা দোষী ছিলেন, যারা পরবর্তীতে ফিরে আসে আবার পিলখানায়, তখনকার সময় তৎকালীন সরকারের আশ্বাসে যারা ফিরে আসে, সেই সময়ের ঘটনা এবং কি উঠে আসলো আপনার ইনভেস্টিগেশনে সেই সময়, সেটা যদি খুব সংক্ষেপে দিয়ে আমরা শুরু করি। ধন্যবাদ আপনাকেও, সময় টিভিকে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতে পিলখানার বিডিআর হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং তার পবিত্র বেহেশতে জায়গা করে দেন। আমি তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতিও আমার সমবেদনা, আল্লাহ তাদেরকে যেন এই শোক বলার সুযোগ দেন। এবং সেই সাথে আমি প্রার্থনা করি, আশা করি যে রাষ্ট্র একটি সুবিচারের মাধ্যমে এই ভয়াবহ মর্মান্তিক ঘটনার একটি সমাপ্তি টানবে। পিলখানা হত্যাকাণ্ডটা কোনো আপনার বিদ্রোহ না, এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আমি যখন এই ঘটনাটা ঘটলো 25 ফেব্রুয়ারি 2009 সালে, সে সময় আমি ঢাকার র্যাব 2 আপনার অধিনায়ক ছিলাম। আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা আছে। তো আমি সে সময় অধিনায়ক ছিলাম, এবং আমি যখন বিষয়টা জানতে পেলাম তখন সকাল 9:15 বাজে আমি ঢাকা ডিজিএফআই ডেড কমান্ডার কর্নেল রাইসুল গনির কাছ থেকে প্রথমে জানতে পেলাম। আমি ওনার সঙ্গে একটা বসে কিছু বিষয় নিয়ে আলাপ করছিলাম ওনার অফিসে, সেখানে আমি প্রথমে জানতে পেলাম। জানার সঙ্গে সঙ্গে আমি রিয়্যাক্ট করি এবং ওখান থেকে আমি বেরোয় চলে আসি খুব দ্রুতই। আপনার আমাদের এই যে
ধানমন্ডি আপনার লালমাটিয়া বলে ওখানে ফিজিক্যাল ট্রেনিং যে সেন্টারটা আছে ওর পাশে আমাদের একটা র্যাবের ক্যাম্প আছে। আমি সেখানে খুব দ্রুত এসে ওখান থেকে আমার বেশ কিছু আপনার ফোর্স নিয়ে আপনার বেশ কিছু আপনার ওয়েপন নিয়ে আমি কিন্তু 10টার ভিতর পৌঁছে যাই আপনার জামান ফ্রেন্ডশিপ হসপিটালের উল্টা দিকে আপনার। তো প্রতিমধ্যে আমি সে সময় ডিজি ছিলেন আপনার হাসান মাহমুদ খন্দকার, পরবর্তীতে আইজিপি হন, আর এডিজি অপারেশন ছিলেন আপনার কর্নেল রাজানুর রহমান, উনিও পরবর্তীতে মেজর জেনারেল হন। তো উভয়কে কিন্তু আমি খুব দ্রুত জানালাম, আমি ঘটনা শোনার পরে জানানোর পরেই তারা আমাকে বললো যে আপনি ওখানে চলে যান, হ্যাঁ আপনি ব্যবস্থা নেন। তো আমি গেলাম, আমাদের যে পেট্রোল, ঢাকা শহরে দেখবেন র্যাবের প্রচুর পেট্রোল ঘোরাফেরা করে। এই পেট্রোলিংগুলো কিন্তু আপনার একটি হচ্ছে ইনফরমেশন কালেকশন থেকে, কিছুটা হচ্ছে মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য যে হ্যাঁ উই আর টোটালি রেডি টু অপারেট, হ্যাঁ অন ডিমান্ড। তো আমি পেট্রোলগুলো কিন্তু অনেকগুলো পেট্রোল থাকে, এই পেট্রোলের সবগুলোকে কিন্তু আমি মোবিলাইজ করেছিলাম। আমার এওয়ার একটি যে দায়িত্বপূর্ণ এলাকাটা ছিল আপনার গেট নম্বর 4 ধানমন্ডি জিগাতলার এখানে, আর গেট নম্বর 5 হাজারীবাগে, সবগুলোকে মোবিলাইজ করলাম, আমার অফিসারদেরকে মোবিলাইজ করলাম, আমি ওখানে পৌঁছালাম। বাট ওখানে পৌঁছাতেই দেখি কল পাওয়া শুরু করলাম র্যাব হেডকোয়ার্টারে যারা কোনো রেজা ছিলেন, উনি বলে যে জামান আমাদেরকে 3 বাহিনী প্রধানকে ডিজি র্যাব, এডিজি, আইজিপি ওনাদেরকে সব ডেকেছেন যমুনা ভবনে প্রধানমন্ত্রী, সেখানে কথা হবে, তোমরা একটু অপেক্ষা করবো, আমাদের আদেশ ছাড়া কোনো অ্যাকশানে যাবে না। আমি ভাবলাম হয়তো কিছু একটা হবে। যাই হোক, আমি ওখানে পৌঁছাই, যখন অবস্থান নিতে গেলাম দেখি গুলি 2-1টা করে গুলি আসছে 4 নম্বর গেট থেকে। আমি একটু জায়গা চেঞ্জ করে আপনার আগাচ্ছিলাম। আমি মোটামুটি প্রায় 150 গজের ভিতরে চলে গেছি, সেখান থেকে ওদেরকে কিন্তু এনগেজও করা যায়। তা আমি এর ভিতরে আবার ফোন দিলাম যে স্যার এটা দেরি হয়ে যাচ্ছে। বলছে না, কোনো অ্যাকশানে যাবো না, আমাদেরকে একটা সিদ্ধান্ত দেওয়া হবে, সিদ্ধান্ত দিলে তোমরা শুধু গুলি করবা, ভিতরে ঢোকার চেষ্টা করবা, এর আগে অপেক্ষা করো, আমরা বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন। এই যে বিষয়টা উনি দেখছেন এবং কি করতে হবে পরবর্তীতে, এটা আমাদেরকে মোটামুটি কনফিউজ করে ফেললো। তা আমরা কিন্তু আমাদের প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা জায়গা কন্টিনিউয়াসলি পরিবর্তন করছিলাম। আপনার কখনো কখনো যে পাইলনগুলো আছে পাশে দাঁড়াচ্ছি, গুলি এসে লাগছেও আমাদের পাইলনের সঙ্গে লাগছে, আমরা কখনো ক্রল করে সাইডে চলে যাচ্ছিলাম। তো এইভাবে কিন্তু প্রায় আমাদের ধরেন আমার 4-5 নম্বর গেটে আমি চলে আসছি, কিছুক্ষণ পর আমি শুনলাম 3 নম্বর গেটের ওদিকে আপনার র্যাব 3, তারপরে র্যাব 10 ওরাও চলে আসলো ওদিকে থেকে, ওরাও 1, 2, 3, হ্যাঁ এই 3টা গেটে ওরা চলে আসলো। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনাদের প্রস্তুতি ছিল, আমার হ্যাঁ কমপ্লিট প্রস্তুতি ছিল ওদেরকে এনগেজ করার, ভিতরে ঢোকার, কারণ এই পিলখানাতে একটা বিশাল জায়গা প্রাচীর দিয়ে ঘেরা, আপনি যে কোনো পয়েন্ট দিয়ে কিন্তু ঢোকা যায়। গেটগুলোতে আস্তে আস্তে ওদের লোকজন বাড়ানো শুরু করলো। আমি যখন গেলাম 10:15 তখন 4-5 জন ছিল, কিন্তু এরপরে দেখলাম যে অস্ত্র সংখ্যা তারা বাড়াচ্ছে একটু একটু, এরকম ফায়ারও বাড়া শুরু করলো। আমার সামনে একজন রাস্তা ক্রস করতে গিয়ে একটা পথচারী গুলিবিদ্ধ হলে পরে শুনি ও মারা গিয়েছে আপনার। তো এইভাবে ডেভেলপমেন্ট হওয়া শুরু করলো। এরপরে আপনার 11:30 এরকম হবে, আমাদের ওইখানে আপনার আর্মির একটা কোম্পানি আসলো, আমাকে ডিজি ফোন করে জানালেন আর্মি আসছে, আপনাদের সাথে যোগ দিবে, সিদ্ধান্ত তারা নিবে কি করতে হবে। তো আর্মি যখন একটা কোম্পানি যোগ দিল, ওখানে কিন্তু আপনার মেজর ওয়াকারুজ্জামান ছিলেন, বর্তমান যে সেনাপ্রধান উনি ছিলেন। উনি একটা কোম্পানি নিয়ে আসলেন 17 বেঙ্গলের টোয়েছি তখন উনি। তো উনি আমার সিনিয়র, উনি 13 লং কোর্সের অফিসার, আমি 15 লং কোর্স। তো আমি স্যারকে একাডেমিতে পেয়েছি। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি আসলেন বলে, যেমন আমাকে দেখাও এখানে পরিস্থিতি কি। তো আমি তাকে বিভিন্ন জায়গায় চেঞ্জ করে আপনি দেখাতে শুরু করলাম, করে বললাম স্যার আমাদেরকে এই দিক দিয়ে অ্যাটাক করতে হবে, যদি দিতে হয় যেমন ফ্রেন্ডশিপ হসপিটালে এই সাইড দিয়ে করা যাবে, আর মাইডাসের পিছনে ওখানে আমার মেজর রাজন আছে, আমরা ওইদিকে সব নামিয়ে আমরা সুইটসের ওই দিক দিয়েও কিন্তু আমরা এনগেজ করতে পারবো, দুদিক দিয়ে এনগেজ করলে এরা সরে গেলে আমরা ঢুকে পড়তে পারবো। তো উনি বললো যে আমার ঠিক আছে চলো দেখি, দেখতে দেখতে বাট আমি একটা পর্যায়ে তার জিজ্ঞাসা করলাম যে স্যার আপনাদের আদেশ কি সেটা বলেন, এভাবে তো সময় নষ্ট হচ্ছে। আমি ওদিক থেকে সংবাদ পাচ্ছিলাম 5 নম্বর গেটে আপনার উপর থেকে দেখছিল ওরা যে কিলিং হচ্ছে, অফিসাররা পড়ে আছে, হ্যাঁ পড়ে যাবে। কারণ এর আগে আমাকে কিন্তু কর্নেল গুলজার আমাকে ফোন দিয়েছিল যে জামাত তুই দ্রুত ভিতরে বাঁচায়, কারণ আপনি জানেন কর্নেল গুলজার এডিজি র্যাব ছিলেন এবং আমরা কিন্তু একসাথে চাকরি করেছি, আমি ওনার আন্ডারে র্যাবের সিও ছিলাম। ওখান থেকে ইতেই যান বিডিআর পোস্টিং হয়, আমারও পোস্টিং করেছিল ইনফ্যাক্ট, আমাকেও পোস্টিং করেছিল। ওইটা কর্নেল গুলজারের প্রথম ছিল খুব সম্ভবত পোস্টিং হওয়ার পরে র্যাব থেকে। হ্যাঁ উনি 12 ফেব্রুয়ারি জয়েন করলেন আর মারা গেলেন 25 ফেব্রুয়ারি। উনি 16 ফেব্রুয়ারি আমাকে ফোন করে বল যেমন তোমারও তো পোস্টিং হয়েছে, তুমি আমার এখানে জয়েন করো। তো আমি বললাম স্যার ঠিক আছে, আমি একটু ডিজি র্যাবের সঙ্গে একটু কথা বলে দেখি।
ওই বিজিবির সঙ্গে। জেনারেল শাকিলকে আমি পার্সোনালি চিনতাম। আমি ওনার সঙ্গে 1990 সালে 91 সালে আপনার সৈয়দপুর ক্যান্টনমেন্টে চাকরি করেছি। আমি ওনার অ্যাডজুটেন্ট ছিলাম, অ্যাজ এ ক্যাপ্টেন, আর উনি ছিলেন আপনার তখন লেফটেন্যান্ট কর্নেল। তো আমি স্যারের সঙ্গে 19 ফেব্রুয়ারি আমি দেখাও করলাম। দেখা করে আমি বললাম যে স্যার আমার তো পোস্টিং করেছে, বলে তুমি জয়েন করো। তো আমি বললাম যে স্যার আমি 1 মার্চে জয়েন করি। তো বলে কেন? আমি বললাম স্যার আমার কিছু কাজ বাকি আছে, এগুলো হ্যান্ড ওভার করতে হবে অন্য একজনকে। তো উনি আমাকে অনুমতি দিলেন। সেদিন যে সমস্ত অফিসারের সাথে আমার দেখা হয়েছে, অল ডেড, অল হ্যাভ বিন কিল্ড, একটি অফিসারও বেঁচে নাই। প্রায় তার মানে আপনার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে মানে যখন আপনারা জানতে পেরেছেন তখন আপনারা ওখানে পৌঁছা, ওখানে অ্যাটেম্প নেওয়া, সব কিছু মিলে আপনাদের পর্যাপ্ত সময় ছিল অনেক অফিসারকে বাঁচানোর জন্য, কিন্তু শুধুমাত্র সময় মানে ক্ষেপণ করার কারণেই হচ্ছে যে এই 57 জন। এই যে ডিলেটা করা হলো, এই ডিলেটার আমি কোনো কারণ খুঁজে পাই না। তখন আমি বারবার ফোন দিচ্ছিলাম, বারবার আমরা বলতে যে স্যার এটা তো আমাদেরকে তো ফায়ার করে এনগেজ করতে হবে তাদেরকে, কারণ না বলে তোমরা ফায়ার করলে আদারওয়াইজ তারা তো ওইদিকে বিজি। হ্যাঁ, না তারা এদিকে আপনার আমাদের বোঝা যাচ্ছে আসলে তোমরা যদি ফায়ার করো ওরা আরো ভায়োলেন্ট হয়ে যেতে পারে, সব অফিসারকে মেরে ফেলতে পারে, পরিবারকে মেরে ফেলতে পারে। আমি বলি স্যার এটা তো সাবজেক্ট না, কারণ এখন আমরা যেটা শুনছি তারা অলরেডি কিলিং শুরু করেছে। তখন ধরেন 11টা 11:30 বেজে গেল এই করতে করতে। সেই প্রসঙ্গেই হচ্ছে যে একটু আলোচনা করতে চাই রনি ভাই আপনার সাথে, যে আজকে প্রধানমন্ত্রী যে বাণী দিয়েছেন তিনি তার বাণীতে স্পষ্টভাবে বলেছেন যে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। নাগরিক হিসেবে এই বিষয়টা আমাদের উপলব্ধি থাকা জরুরি বলে আমি মনে করি। হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা এবং অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। তো মানে যেই ঘটনার প্রত্যক্ষদর্শী উনি সেই ফিল্ডে থাকা অবস্থায় আজকে প্রধানমন্ত্রী যে বাণী দিয়েছেন তার মধ্যে মানে তার কথার মানে সম্পর্কটা কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম। আমি প্রথমে এটাকে বলতে চাই, এটা কোনো বিডিআর বিদ্রোহ ছিল না, এটা সেনা হত্যা। স্পষ্টভাবে সেনা হত্যা দিবস হিসাবে এটা আমাদের পালন করতে হবে। এবং যারা নিহত হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং শোক জ্ঞাপন করছি। পরিবারদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। এটা দেখেন, আমি ওই সময় ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, কাছাকাছি ছিলাম, এবং গোলাগুলির পুরা সময়টা আমরা কাছ থেকে, জনতা যেভাবে দেখে ওইভাবে কাছ থেকে গিয়ে আমরা দেখার সুযোগ পেয়েছি। তো নিউ মার্কেট পর্যন্ত ব্লক করা ছিল ওই সময়, আমার স্পষ্ট মনে আছে। নিউ মার্কেটের পরে আর সাধারণ জনতা যেতে পারছিল না, ওই সিটি কলেজের ওই পর্যন্তই সাধারণ জনতা যেতে পারছিল, কিন্তু গুলির শব্দ পাওয়া যাচ্ছিল পুরা এলাকা জুড়েই। তো এইটা কোনো বিডিআর বিদ্রোহ না। বিডিআর বিদ্রোহটা ন্যারেটিভ। ফ্যাক্ট হইল সেনাদের হত্যা করা। কেন সেনাদের হত্যা করা? বাংলাদেশে সেনাবাহিনী কি এটা আমাদের প্রথম বুঝতে হবে। পৃথিবীর বহু দেশের সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটা মৌলিক পার্থক্য আছে। সেই মৌলিক পার্থক্যটা হইল, যখন এখানে পলিটিক্যাল লিডার পালায়া নাকে তেল দিয়ে ঘুমা বইলে চলে গেল, তখন এখানে যুদ্ধটা কিভাবে হবে, বাই দিস টাইম কিলিং শুরু হয়ে গেছে, তখন কিন্তু সেনা অফিসাররাই এবং তার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই রিভোল্ট বলে যুদ্ধ শুরু করে দিল। এবং যখন এরকম দেশপ্রেমিক সেনাবাহিনী যখন দেশের দায়িত্ব তুলে নিল, তখন সাধারণ জনগণ বলল না, আশা আছে, পলিটিক্যাল নেতৃত্ব মাঠে এনে তাতে সমস্যা নাই, যুদ্ধটা তো করতে হবে। যুদ্ধ যারা করবে, পেশাদার বাঙালি সৈনিকরা যেহেতু যুদ্ধ ঘোষণা করছে, দলে দলে মানুষ মুক্তিযুদ্ধে জয়েন করার জন্য আগ্রহী হলো। তরুণরা সেনা ক্যাম্পে ছুটে আসলো, সেনাবাহিনীদের খুঁজে বের করলো বাঙালি অফিসারদেরকে। তারা আপনারা দেখবেন মুক্তিযুদ্ধের ডকুমেন্টারিগুলোতে, হ্যাঁ, কৃষক, শ্রমিক, সাধারণ ঘরের ছেলে মেয়ে, মানে একটা যুদ্ধের মধ্য দিয়ে জীবনে পঞ্জিও হাতে নেই, জাস্ট 3 দিনের 4 দিনের ট্রেনিং, কোন রকম বন্দুক চালানোটা শিখে সম্মুখ সরে বীরের মতো জীবন দিছে। দ্যাট ওয়াজ বাংলাদেশ। বলে বাংলাদেশ সৃষ্টি ক্রিয়েশনের গুরুত্বপূর্ণ নিয়ামক হইল বাংলাদেশ সেনাবাহিনী। এটা এরকম না অন্য দেশের মতো আগে একটা দেশ হইছে, তারপরে লোকজন পরীক্ষা দিয়েছে, চাকরি হয়েছে, অফিসার হয়েছে, সেটা না। তারপরে আপনি জনযুদ্ধের মধ্য দিয়ে চলতে হয়। বাংলাদেশ রাষ্ট্র ক্রিয়েশনের পার্ট সেনাবাহিনী, পার্ট শুধু না, সম্মুখ সারিতে যুদ্ধ করা, যুদ্ধ করে অনেক লোক মারা গেছে, অনেক ইপিআর মারা গেছে, অনেক বাঙালি অফিসার মারা গেছে। 1441 জন সেনা সদস্য মারা গেছে ওই যুদ্ধে। এটা সামরিক ডকুমেন্টের শুধু, ডকুমেন্টের বাইরে অনেক মানে এটা ফলে 15 জন ফলে বাংলাদেশের জাতি রাষ্ট্র হিসেবে আমাদের জন্মের গৌরবজনক অংশীদার সেনাবাহিনী। এবার আপনি দেখেন, তারপরে আপনার 75 আমরা 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের কথা জানি। সেখানে জিয়াউর রহমান কি করলেন? সেনাবাহিনী থেকে এসে বহুদলীয় গণতন্ত্র এবং একটা মাল্টি পার্টিজান পলিটিক্স এখানে শুরু করলেন। তারপরে এইবার আপনি 24-এর গণ অভ্যুত্থানে দেখেন, আপনি 24-এর গণ অভ্যুত্থানে আমরা ছাত্র জনতা অনেক কথা বলি, আমরা নিজেরাও মাঠে ছিলাম,
সেনাবাহিনীর ভূমিকাটার কথা কিন্তু আমরা সেভাবে বলি না। সেনাবাহিনী 3 তারিখের পর থেকে স্পষ্টতই জনগণের দিকে চলে আসছে, জনগণের পাশে দাঁড়ায়। আমি মিরপুর 10 নম্বর দিচ্ছি, স্কুলের বাচ্চারা বন্দুকের নল ধরে টানতেছে, আঙ্কেল আঙ্কেল আমাদের বন্ধুদের মারতেছে, আসেন। ট্যাঙ্কের উপর উঠে যাচ্ছে যে আসেন। মানে সেনাবাহিনী বিপক্ষে যাওয়ার কোনো, মানে আমরা চিন্তাও করতে পারিনি যে এই অবস্থা সেনাবাহিনীর বিপক্ষে যাবে, সাধারণ ছাত্ররা, পোলাপান। এবং তারা সে যে ভূমিকা রাখছে, এবং এই পর্যন্ত তারপরে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরের থেকে থানাগুলোকে অ্যাক্টিভেট করা, মাঠে থাকা, এবং ইলেকশনের আগের রাতে যেভাবে টাকা পয়সা সরানো হচ্ছিল, হ্যাঁ, আমরা তো ভাবছিলাম যে ইলেকশনটা বেঁচতে যাবে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ ছিল, বাংলাদেশকে জেতানো গুরুত্বপূর্ণ ছিল। ফলে পুরো প্রক্রিয়ার মধ্যে যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে দেখেন, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের একটা পবিত্র আবেগের নাম, এটা জাতীয় সার্বভৌমত্বকে প্রোটেক্ট করার একটা ফোর্স। ফলে বাংলাদেশ বিরোধী যে শক্তি, তাদের প্রথম কাজ হলো এই ফোর্সটাকে ধ্বংস করা। যদি এই ফোর্সটাকে ধ্বংস করা যায়, এটা দেশপ্রেমিক অংশকে যদি আপনার ইলিমিনেট করে ফেলা যায়, বিলুপ্ত করে ফেলা যায়, তাহলে তো বাংলাদেশে আর কখনোই কোনো প্রতিরোধ তৈরি হবে না যারা ক্ষমতাটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে তাদের জন্য। ফলে এই জন্যই পরিকল্পিতভাবে আপনি দেখেন এখানে সেনা সদস্যদের যেভাবে একত্রিত করা হয়েছে, আমি মনে করি এখানে তদন্ত তো হয়েছে, একটা রিপোর্ট হয়েছে, নেতৃত্বে উনি যোগ্য লোক, হ্যাঁ, উনি ওনার বই পুস্তক আছে এই বিষয়ে লেখা, ওনার কাজ খুবই গুরুত্বপূর্ণ। ফলে এই তদন্ত কমিশনের রিপোর্ট ধরে, এবং এখানে যেই অফিসারদেরকে এখানে একত্রিত করা হয়েছে, কি মেকানিজম এখানে একত্রিত করলো, এটা আমাদের খুঁজে বের করতে হবে। কেন সবগুলোই চৌকস দেশপ্রেমিক অফিসার একসাথে কেন দরবার হলে যাইতে হবে? ফলে কোন প্রক্রিয়ার মধ্যে এদেরকে একত্রিত করা হয়েছে, এটা আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা আরো এই পিছনের ক্রিমিনালদেরকে সহজেই বাইর করতে পারবো। এখানে একটা প্রশ্ন আছে রনি ভাই, সেটা হচ্ছে যে এই যে মানে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা, সেটাকে আঘাত করার জন্য এই ঘটনা হয়েছে। আপনার প্রধানমন্ত্রীর বক্তব্যটা, ফলে আমি এই যে আলোচনাটা করলাম, ফলে এখন তারেক রহমানের সামনে দায়িত্বটা কি? তারেক রহমানের সামনে দায়িত্বটা হইল জিয়া রহমান 2.0, মানে দেশ পুনর্গঠন করতে হবে তাকে, লম্বা একটা 17 বছরের ফ্যাসিজমের মধ্যে দিয়ে। ফলে পুনর্গঠন করতে হইলে বাংলাদেশ প্রেমিক যে অংশটা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড যে অংশটা, সেইটাকে যে এইভাবে হত্যা করা হইল পরিকল্পিতভাবে, সেটার ব্যাপারে একটা মানে স্পষ্ট বিচারের দিকে তো তাকে হাঁটতেই হবে। এটা তার উপর ডিউটি আকারে পড়ছে, এটা স্বাভাবিক। ফলে এইটা ডিউটিটা পালন করার জন্য, পালন করার মধ্য দিয়ে কতগুলো বিষয় ক্লিয়ার হবে, পরিষ্কার হবে, এবং পরিষ্কার হলে তখন মানুষ, এই যেটা উনি বললো যে নাগরিকদের, এই যে তখন নাগরিকরা বুঝতে পারবে যে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী শক্তি কারা এবং কি প্রক্রিয়া তারা এই জঘন্য হত্যাকাণ্ড করছে। আমার প্রশ্নটা সেখানে, সেটা হচ্ছে যে তখন তো রাষ্ট্র ক্ষমতায় হচ্ছে যে সরকার পালিয়ে গেল, আওয়ামী লীগ সরকার, পতিত আওয়ামী লীগ সরকার, তো সেটিও তো জনগণের ভোটে সেই সময় 2008 নির্বাচনের মধ্যে নির্বাচিত হলো। মানে আওয়ামী লীগের কি এমন প্রয়োজন হলো যে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনার 2008 ইলেকশনটা, যেটা আপনি যদি প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার বইটা পড়েন, এবং আপনার লগি বৈঠার আন্দোলন থেকে শুরু করে কৃত্রিমভাবে 111 সরকারকে ক্ষমতায় আনা, এটা পার্ট অফ দ্য ডিজাইন। এবং 78% ভোট দেখানো সেই ইলেকশনে, বিএনপিকে কতগুলো সিট ধরাই দেওয়া, এবং এই যে আজকে যে দলটি, এই দলের সমালোচনা করা বাদ দিছিলাম, আবার আপনি তুললেন, হ্যাঁ, দোষ আপনার। সেটা হলো যে বেগম খালেদা জিয়া কিন্তু বলছিল আমরা ইলেকশনে যাব না, সারা রাত মিটিং, আমি তখন সাংবাদিকতা করি, আমার সকালবেলা আপনার মনে আছে, সকালবেলা তারা বললো আপনি গেলে না যান, অসুবিধা না, আমরা এককভাবে যাব। এই বিপদে ফেললো বাংলাদেশে। তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ঐতিহ্য তাদের আছে। তারা প্রথমে 86 সালে এটা করছিল, 96 করছে, 8-এও তারা এই জিনিস করছে। 8-এ বিএনপি এবং বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত ছিল আমরা ইলেকশনে যাব না, আমরা আন্দোলন করব। সেখানে উনি আরো 6টা মাস চাইছিলেন, হ্যাঁ, আরো 6টা মাস চাইছিলেন, কিন্তু না, জোর করে তারা অতি মেধাবী, তাদের মেধা ফাইটটা পরে তারা চলে গেলে ইলেকশনে, যায় আওয়ামী লীগকে নিয়ে আসলো। এবং সেই ইলেকশনটা যে একটা ডিজাইনড ইলেকশন, সে যে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী শক্তি বলে আমরা যাদেরকে চিনি, তাদের আপনার পরিকল্পনা মাফিক ইলেকশন হয়েছে। এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনকে আপনার আজকে তারা কোথায়, আমেরিকাতে আরামায়েশের জীবনে আছে, এবং সেইটার বন্দোবস্ত তো আগেই করা হয়েছে। কোয়ালিশন ইয়ারে তো প্রণব মুখার্জি এটা আগেই লিখছে, এই বই তো ইলেকশনের আগেই বের হয়েছে, ইলেকশন তো পরে হয়েছে, আরো প্রায় 8-9 মাস পরে ইলেকশন হয়েছে। তার আগেই ওনার লেখার কাম শেষ যে হাসিনা ক্ষমতায় আসবে এবং এই শর্তে ক্ষমতায় আসবে, যে এটা ইলেকশনের আগে কিন্তু লেখা হয়ে গেছে যে ফখরুদ্দিন মঈনুদ্দিনকে নিঃশর্তভাবে ওইখানে আরামে সেফ প্যাসেজ দিয়ে দিবে, এটা লেখা হয়ে গেছে, সেফ এক্সিট দিয়ে দিতে হবে। তার মানে এইটা আপনি যেটা বললেন যে 8-এর ইলেকশন, এইটাও একটা ডিজাইনের অংশ ছিল আপনি যদি দেখেন। এবং
আওয়ামী লীগ বাংলাদেশ সবসময় একটা বাংলাদেশ বিরোধী শক্তি, এটা আমাদের মাথায় রাখতে হবে, এবং সবসময় সেনা ঘৃণা। দেখেন আওয়ামী লীগ বাম বুদ্ধিজীবিতা সবসময় এখানে একটা কি উৎপাদন করতো, সেনাবাহিনী মানে স্বৈরাচার, বুটের তলা, এই যে বামদের এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ আওয়ামী লীগ সবসময় তারা সংসদেই আলোচনা করে সবসময় সেনাবাহিনীর বিরুদ্ধে। সেনাবাহিনী মানে হইলো একটা স্বৈরাচার, সেনাবাহিনী মানে এই স্বৈরাচার আবার এরশাদ হইলে ভালো, হ্যাঁ। কিন্তু এটা জিয়া রহমান, যেখানে জিয়া রহমানের ব্যাকগ্রাউন্ড পৃথিবীতে বিরল, সেনাবাহিনী থেকে এসে গণতন্ত্রের দরজা ওপেন করছে, পৃথিবীর ইতিহাসে বিরল, কিন্তু সেখানে না বিরল না, এটাই মনে হয় একমাত্র যে হ্যাঁ। সেনাবাহিনী থেকে Right, আমি সেনাশাসক তারপরও থেকে বলতে- হ্যাঁ, right, এসে- এখন- আমি সেই আলোচনায় রনি ভাই আসবো আরেকবার, একটু করে বলছে এর আগে 2025 ফেব্রুয়ারি এই দিনে 2025 পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বর্তমান সেনাপ্রধান তিনি বলেছিলেন যে সম্পূর্ণ বিডিআর সদস্য দ্বারা সংঘটিত, ফুল স্টপ, কোনো ইফ এবং বাট নেই, মানে এই হত্যাকাণ্ডকে মিন করতে গিয়ে। এবং তিনি বলেছেন যে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত, ফুল স্টপ, এখানে কোনো ইফ এবং বাট নেই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এটা নিয়ে এই সেনাপ্রধানের এই বক্তব্য নিয়ে নানা আলোচনা পর্যালোচনা রয়েছে, মত পার্থক্যও রয়েছে। অনেকেই বলতে চান যে এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে অনেকভাবে অনেক জওয়ান যারা সম্পৃক্ত না, তারা এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে নির্যাতনের শিকার হয়েছেন। আপনি কি মনে করেন? প্রথমে যে সেনাপ্রধান যে আপনার বক্তব্যটা দিয়েছিলেন, আমি সেদিন, এটা ছিল আপনার রাওয়াতে একটা ইনভাইটেশনে, আমি ওনার পুরো বক্তব্যটা শোনার সুযোগ হয় না, আমি একটু বাইরে চলে গিয়েছিলাম, আমিও ছিলাম ওই দিনকে ওই প্রোগ্রামে। সেনাপ্রধানকে আমি খেয়াল করেছি যে উনি বক্তব্য যেটা সম্ভবত লিখিত কিছু এনেছিলেন, কিছু পয়েন্ট তিনি সেই লিখিত বক্তব্য থেকে বাইরে সরে যেয়ে উনি কিছু কথা বলেন, একটু আবেগ নিয়ে বলেন, কারণ ওখানে বিডিআর শহীদ পরিবারগুলো ছিল। ওনার সেদিনের বক্তব্য বিশেষভাবে গুরুত্ব পেয়েছে, তার মানে খুবই এটা মিডিয়াতেও আসছে, এটা মিডিয়াতেও এসেছে। তো উনি ইফ নট যেগুলো বলছেন বিডিআর ইয়েরা, হ্যাঁ হত্যাকাণ্ডটা ঘটালো বিডিআর সৈনিকরা, তাদের দিয়ে ঘটানো হলো, কিন্তু এর নেপথ্যের যে কারিগরগুলো, এই কারিগরগুলোকে কিন্তু বের করার সুযোগ তো তখন দেওয়া হয়নি। আমি নিজেই আপনাকে বলেছি যে আমি ইন্টারোগেশন করার চেষ্টা করেছি, আমি 11 দিন ইন্টারোগেশন করার পর আমাকে বের করে দেওয়া হয়েছে, এবং আমাকে শুধু বেরই করা হয় নাই, বলা হয়েছে যে এই অফিসার র্যাবে ঢুকবে না, এবং র্যাবে ঢোকা নিষেধ করে দেয় আমাকে। এরপরে শুধু আমি আসলে কারো করুণা পাওয়ার জন্য বলতে চাই না, যে আমাকে কন্টিনিউয়াসলি আপনার ক্রমাগতভাবে আমাকে এমআই, সামরিক গোয়েন্দা, তারপরে ডিজিএফআই মাঝে মাঝে ডেকে ডেকে আমাকে আপনার শাসানো হতো যে তুমি এটা নিয়ে কথা বলো, ওটা নিয়ে কথা বলবে না, তুমি অমুক জায়গায় ফোন করেছো, তুমি কেন ফোন করছো, এটা জবাব দাও, লিখিত দেখো। আমার কাছে লিখিত সব নিত তারা, কেন ওই জায়গায় কথা বলছে। তাই বলে যে আমি যা বলেছি সব তো ঘটনা, এটা তো ফ্যাক্ট। দেখেন আজকে স্বাধীন তদন্ত কমিশন যেগুলো কথা বলছে, এগুলো আমি তখনই বলেছি, 2009 সালে থেকে আমি বলেছি যে এগুলো ঘটেছে। এই ঘটনা কোনো একটা নর্মাল একটা বিদ্রোহ না, একটা বিদ্রোহে তো এতগুলো অফিসারকে মেরে ফেলতে পারে না। আপনার এখানে থেকে লেফটেন্যান্ট কর্নেল থেকে জেনারেল র্যাঙ্কের অফিসারই ছিল 23 জন, আর অন্যান্য ছোট র্যাঙ্ক সব মিলে 57 জন, 2 জন পরিবারের সদস্য মারা গেছে, আর অনেক পথচারী অন্যান্য সব মিলে। সুবেদার মেজর সাহেব 74 জন, আর সুবেদার মেজর নুরুল ইসলাম ওখানে আপনার অফিসারদের পক্ষে দাঁড়িয়েছিলেন বলে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। তারপরে তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো বলেছি যে আমি মিথ্যাটা কোথায় বললাম, আমি তো বাঁচাতে চেয়েছি, আপনার বাঁচাতেও দেন নাই। তারপরে যে জিনিসটা আছে, আপনার সেনাপ্রধানের যে বক্তব্যটা আপনি বললেন, সেনাপ্রধানের বক্তব্যটা উনি এর ভিতরে সারমর্মে উনি যান নাই, উনি আবেগ দিয়ে বোঝাতে চেয়েছেন যে এটা নিয়ে আপনারা অনেক ধরনের বক্তব্য দেন, মানে বিচারিক প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত না আপনারা করার জন্য। বিচারের প্রক্রিয়ার ভিতর নিয়ে আপনারা বাধা করে দিয়েন না, কিন্তু প্রশ্ন একটা থেকে যায়। আপনি যদি দেখেন যে এই বিডিআর হত্যাকাণ্ড ঘটানোর পর থেকে কাদের দিয়ে আপনার তদন্ত করা হয়েছে, আবুল কাহার আখানদের মতো একজন লোককে, সাবেক গোপালগঞ্জ বাড়ি, যে পরবর্তীতে এমপি ইলেকশনের জন্য নমিনেশনও চেয়েছে আওয়ামী লীগের, তা আপনি একটা দলীয় সাবেক পুলিশ অফিসারকে খুঁজে পেলেন, তাকে আরো নানানভাবে ব্যবহার করেছেন, তদন্ত করেন। তারপরে আপনি যে সমস্ত লোকগুলো তার সাথে আরো রাখা হয়েছে সবগুলো আওয়ামীপন্থী আইনজীবী বিচারের সাথে। যে সমস্ত জাজদের নিয়োগ দেওয়া হয়েছে সেই সব জাজদেরও সব আওয়ামীপন্থী জাজ হিসেবে প্রমাণিত। আপনার প্রক্রিয়াটাই তো আপনি করে ফেললেন একটা দলীয় প্রক্রিয়া। মানে আপনি আরো দেখেন এর মধ্যেই গলদ আছে। হ্যাঁ, আরো দেখেন যে এখানে আপনার বিভিন্ন যে মন্ত্রী এমপিদের নাম এসেছে, তাপসের নাম এসেছে, আমি আমার ইনভেস্টিগেশন আমি পেয়েছি, আপনি সারা খাতুনের কথা আমি কিলারদের পকেটে তাপসের ভিজিটিং কার্ড পেয়েছি, আমি সিপাহি হাবিব যে ডিজির বাসায় কিলিং এ সিপাহি হাবিব, সিপাহি ওবায়দ,
সিপাহী ইব্রাহিম নায়েক এন্তা 4 জন ডিজি বাসায় কিলিং করে, নির্যাতন করে। আমি 4টাকে ধরেছি, আমি 4টাকে ধরে আমি ইন্টারভিউশন করেছি। আমার কনফেস করেছে তারা, স্বীকার করেছে তারা। আমি আমি পাই ভিজিটিং কার্ড পেলাম, তাপসের জিজ্ঞাসা করলাম তুমি তাপসের ভিজিটিং কার্ড তোমার পকেটে কী হবে? সে একটা মেম্বার অফ পার্লামেন্ট। সে বলে স্যার আমাদের সাথে মাঝে মাঝে দেখা হতো, উনি আমার ক্যান্টিনেও আসছে। মানে আমার প্রশ্ন হচ্ছে তাহলে আপনি যখন এই ধরনের ক্যারেক্টার কাউকে আপনি পোস্টের সামনে নিয়ে আসলেন না, তারপরে যখন ঘটনা ঘটে তখন মির্জা আজম নানকদের ভূমিকা সবই ছিল রহস্যজনক ভূমিকা। মির্জা আজম কিন্তু আপনার রাত্রেবেলা ভিতরে গিয়েছে দরবার হলে, তখন মেজর মনির আপনি বেঁচে ছিল, সে সিলিংয়ের ভিতরে লুকিয়েছিল। মেজর মনির এখনো বেঁচে আছে, 35 লং কোর্সের অফিসার, আর্টিলারি করে, এবং সে নিচে এসে লাশগুলো খুঁজছে, খুঁজে খুঁজে কর্নেল যে গুলজারের লাশ খুঁজে খুঁজে দেখছিল সে, এবং সে ওখানে সবার সাথে খুব হাসি ঠাট্টা করছিল এবং কথা বলতেছিল, খুব স্বাভাবিক। এবং মাঝে মাঝে বলছিল কেউ বেঁচে থাকলে বেরো আসেন, আমি নিয়ে যাব। মেজর মুনির আমাকে বলে, আমি মেজর মুনির সাথে আমার অফিসে বসে কথা বলেছি মার্চের ফার্স্ট উইকে, বলে যে স্যার আমি ভয় পাচ্ছিলাম যে সে যেভাবে সবার সাথে হাসি খুশি কথা বলছে আমাকে মনে নামলে মনে মেরে ফেলবে, তো আমি আর সরা দিই নাই। মেজর মুনিরের সাথে কন্টিনিউয়াসলি আমার মোবাইলে যোগাযোগ হচ্ছিল, আমার মেজর আমিনের মাধ্যমে। ওনার সাথে কি কোনো সেনা কর্মকর্তা বেরিয়ে এসেছিলেন সেদিন? না, সেদিনকে বেরো আসে নাই। ওখানে আপনার লেফটেন্যান্ট কর্নেল শাম, যাকে নিয়ে অনেক কথা হয়, পরবর্তী ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে না, এসএসএফে তাকে নেওয়া হয় সেখান থেকে, যার সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু আপনার সন্দেহজনক। এখন আপনার ইয়েতে পালিয়ে আছেন আমেরিকাতে, তো বের হয়ে আসে নাই। কিন্তু প্রশ্ন হলো যে আমরা পরে মেজর মুনিরকে আমি 26 তারিখে সন্ধ্যার আগে আগে একটা ছোট্ট অপারেশন করে মেজর আমিনকে দিয়ে আমি বের করে নিয়ে আসি, আমার বাঁচাতে পেরেছি তাকে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এতগুলো ক্যারেক্টার, এই যে মন্ত্রী সাহারা কত তারা দেখা করার চেষ্টা করে, যে শেখ সেলিমের বাসায় গিয়েছে 17-18 জন এডি নাসিরের নেতৃত্বে, আমি ওদের এডি নাসিরকে আমি ইন্টারভিউ করেছি, আমি সে স্বীকার করলো স্যার গিয়েছি, উনি সব শুনলো, শোনার পরে আমি প্রধানমন্ত্রীকে বলবো, প্রধানমন্ত্রী তার আপন আত্মীয় বলে নাই, সে বলেছে। প্রধানমন্ত্রী তার মানে জানতেন এরকম ঘটনা ঘটতে যাচ্ছে। তারপরে কি করলেন, উনি 24 তারিখে প্যারেডে গেলেন, আর 25 তারিখে পরের প্রোগ্রাম সব ক্যান্সেল করে দিলেন। আপনি তাপসকে বলেছে, তারা তাপস জানতো, সুবেদার তোরাব আলী যে হাজারীবাগের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, তাকে বলেছে, তাপসের সাথে অয়েল কানেক্টেড। তাহলে আপনি যদি পুরো জিনিসটা দেখেন, পুরো জিনিসটা, পুরো ঘটনা প্রবাহ, মিডিয়ার সৈনিকদেরকে ঘটানো হয়েছে, তো এর পিছনের যে নেপথ্যের কারিগরগুলো আছে তাদের যে ইনভলভমেন্ট, এগুলো কি একটি কি ছোট্ট ইনভলভমেন্ট? ছোট না, অনেক বড়। তার মানে এর পিছনে আরো শক্তি আছে, দেশি বিদেশি আরো শক্তি অবশ্যই আছে এর পিছনে। জি রনি ভাই, আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে 5ই আগস্টের পর আমরা দেখলাম যে নানানভাবে কাশিমপুর থেকে প্রায় 126 জন মুক্তি পেল এই ঘটনায়, জোয়ান মানে বেরিয়ার জোয়ান, এবং সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন রয়েছে, এবং তারা বের হয়ে এসেও নানান ধরনের অভিযোগ করেছে, তাদের উপর নির্যাতন হয়েছে, নানান ধরনের বিষয় আছে। সেটি একদিকে, অন্যদিকে হচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বাধীন তদন্ত কমিশনও গঠন করেছিল। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, তিনি আগে বলেছিলেন যে তা বিএনপির পক্ষ থেকে নতুন তদন্ত কমিশন গঠন করা হবে, আজকে তিনি বললেন যে না, সেটি ইলাবোরেটলি তিনি জানতেন না, এটা জানার পরে তিনি মনে করেন যে সেই তদন্ত কমিশনের রিপোর্টটি বেশ গুরুত্বপূর্ণ রিপোর্ট এবং সেটার প্রস্তাবনায় তারা বাস্তবায়ন করবেন। বিষয়টাকে কিভাবে দেখেন? একদিকে কাশিমপুর থেকে জওয়ানরা বের হয়ে যাবে, মানে এটা তো হাসিনার আমলে তো কোনো কিছু বিচার হয়নি, সে তো বিচার নিয়ে রাজনীতি করত। সেই ধরেন মুক্তিযুদ্ধের সময়কার যে অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, সেটার বিচার নিয়ে তো সে রাজনীতি করছে। জামাতের লোকজনকে হরে ধরে ধরে সে ফাঁসি দিছে, স্কাইপ কেলেঙ্কারি নিয়ে আপনার রিপোর্ট হওয়ার পরেও সে কথা শুনে নাই, হ্যাঁ, তার মতো করে সে বিচার নিয়ে রাজনীতি করছে। একইভাবে বিডি, তার কাছে তো বিচার এগুলো গুরুত্বপূর্ণ, তার কাছে হত্যাকাণ্ড গুরুত্বপূর্ণ। বিচার তো একটা অন্য জিনিস, বিচারের মধ্যে একটা ইনসাফ থাকতে হয়, সেটা করতে হলে তাকে আজকে এই পরিণতি বরণ করতে হতো না, তাই না? তো ফলে ওই বিচারগুলো অবশ্যই প্রশ্নবিদ্ধ। অনেক নিরীহ মানুষকে সে তো আপনার এখানে ফাঁসাইছে, এটা তো আছে। সেই জেলখানায় আপনার নিরীহ বিডিআর জওয়ানদের, সাধারণ মানুষদেরকে, যাদেরকে সে আপনার, হ্যাঁ, যারা সাধারণ চাকরি করতে গেছিল, অনেকজনের ইতিহাস স্টোরি আমরাও জানি, হ্যাঁ, যারা নানাভাবে পরে কয়েকজন বের হয়ে তাদের জীবন শেষ করে দিচ্ছে। তো ফলে প্রকৃত অপরাধীদের বিচারের জন্য তো কোনো উদ্যোগ নেওয়া হয়নি এতদিন, ফলে এটা এখন নিতে হবে। আরেকটা হলো আপনি যেটা বললেন, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে বলেছিলেন যে তারা হয়তো আলাদা করে, পরে দেখা গেল এখানে এই যে আপনার তদন্ত কমিশন যেটা করছে অন্তর্বর্তীকালীন সরকার, তার যে প্রধান আলম বজলুর রহমান, উনি কিন্তু খুবই যোগ্য লোক এবং দেশপ্রেমিক লোক, মুক্তিযোদ্ধা, এবং ওনার রৌমারির কথা আমরা সবাই জানি। তো ফলে ওই রিপোর্টটা সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী উনি দেখেন নাই আগে, যে কারণে আগে উনি পরে উনি রিপোর্টটা ডিটেলস পরে দেখলেন যে না, ইন্টারেস্টিং, এই রিপোর্টে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, এবং এই রিপোর্টে মধ্য দিয়েই মোটামুটি অপরাধী পুরা প্রক্রিয়াটা আর কি বোঝা যায়। কিন্তু
এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এখানে যে সরাসরি শেখ হাসিনার ইনভলভমেন্ট, হাসিনাকে কিন্তু আসামি করা হয়নি আজ পর্যন্ত। এখানে এবার আইসে আমরা দেখলাম যে বিএনপি উদ্যোগ নিল হাসিনাকে আসামি করা হচ্ছে, যদিও বাজারে বয়ান হইল আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বিএনপি ক্ষমতায় আসছে বা বিএনপির সাথে আওয়ামী লীগের একটা সমঝোতা হয়ে গেছে, কিন্তু এখানে আসামি কিন্তু এতদিনে আমরা একদম হাসিনাকে করা হয়নি। এই প্রথম হাসিনাকে আসামি করা হইলো এই সেনা এই হত্যাকাণ্ডের। তো ফলে এখানে পুরো প্রক্রিয়াটার মধ্যে আমি মনে করি একটা বিচারের স্বচ্ছতা আনতে হবে। বিগত 15-16 বছর ধরে যেই ধরনের হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে, শুধু এটা না, সবগুলোর বিচার করতে হবে। বিচার না করলে যেটা হয়, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়। তো ফলে বিচারটা করতে হবে। আরেকটা হলো বাংলাদেশে যে সেনা ঘৃণা উৎপাদন করা হয়েছিল যে সাংস্কৃতিক বয়ানের মধ্যে দিয়া, যে বুদ্ধিজীবীদের মধ্যে, এটা বাংলাদেশ বিরোধী অবস্থান ছিল। হ্যাঁ, সেনাবাহিনী কোনো সদস্য অন্যায় অপরাধ করলে আমরা প্রতিবাদ করব, আমরা নাগরিক হিসেবে কণ্ঠস্বর জারি করব, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এই যে প্রতীক সেনাবাহিনী, যেটা আমাদের জাতীয় আবেগের অংশ, সেটাকে যেন বিতর্কিত না হয়, সেটাকে ভিলিফাই করার যে বয়ান, সেটা হলো বাংলাদেশ বিরোধী বয়ান। ফলে এখন সবার আগে বাংলাদেশ যে পররাষ্ট্রনীতি এই সরকার নিয়েছে, সেই নীতির বাস্তবায়ন করতে হলে আপনাকে অবশ্যই সেনাবাহিনীকে শক্তিশালী সেনাবাহিনী আকারে গঠন করতে হবে। সেই সেনাবাহিনী শক্তিশালী সেনাবাহিনী হবে কখন? যখন দেশপ্রেমিক সেনাবাহিনী, সেনা অফিসারকে আপনি প্রোটেক্ট করতে পারবেন। বিচার অবশ্যই হইতে হবে। ধন্যবাদ রনি ভাই। লাস্টের একটা বিষয় খুবই ব্রিফলি বলতে, আমাদের কাছে শুধু 1 মিনিট সময় আছে, আপনি যদি 30 সেকেন্ডে বলেন। সেটি হচ্ছে একটি বড় চাওয়া ছিল এই 5ই আগস্টের পরে বিভিন্ন ইয়া থেকে, সেটি হচ্ছে এই যে বিজিবি গঠন করা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের পরে, এইটিকে আবার বাংলাদেশ রাইফেলসের নামে ফিরিয়ে নিয়ে যাওয়া, সেই বিষয়ে আপনার মন্তব্যটি শুনবো এবং সেই বিষয়ে আপনার মন্তব্যটি শুনে। এটা অলরেডি জনাব তারেক রহমান বলেছেন যে এটাকে আগের ফর্মে ফিরিয়ে নেওয়া যাওয়া হবে। শুধু আগের ফর্মে এটা সমর্থন করলে কেন সমর্থন করেন, যদি আপনার ব্যাখ্যাটা একটু বলেন খুবই সংক্ষেপে 30 সেকেন্ডে। বিডিআর একটা আতঙ্কের নাম ছিল, এখানে বাংলাদেশের দিকে যারা চোখ গরম করে তাকাইতো। জি, আপনি রৌমারির কাহিনী তো কথা বললাম, এখানে এই অবস্থা তো ছিল না। আমরা শুধু হাইসা সীমান্তে লাশ গ্রহণ করতাম না তো, বাংলাদেশ তো এরকম ছিল না, সবসময় এরকম ছিল না। সীমান্তে তো আমাদের জওয়ানরা প্রতিরোধ করে তুলতো। তো সেই জায়গাতে ফেরত যেতে হবে। এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব তো ভাই, এটা তো কাগজে থিওরিটিক্যাল ব্যাপার না, প্র্যাকটিক্যালি আপনার নাগরিককে আপনার প্রোটেক্ট করতে হবে। সেটা সীমান্তে আমাদের ওই রকম লোক লাগবে, ওইরকম ফোর্স লাগবে, ডেফিনেটলি ওই জায়গায় আমাদের ফেরত যেতে হবে। এবং বর্ডার কিলিং, পৃথিবীতে যুদ্ধ ছাড়া আর কোথায় এইভাবে মানুষকে মারা হয়, কোন সীমান্তে মারা হয় বিনা যুদ্ধে, যেভাবে বাংলাদেশের সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করা হয়। তো ফলে অবশ্যই আমাদের খুবই স্ট্রং, যে বিডিআর যেরকম ছিল এর চেয়ে এখনকার যুগ উপযোগী, সেই জায়গায় ফেরত যেতে হবেই। এখনকার যুগ উপযোগী আন্তর্জাতিক মানের একটা আমাদের বাহিনী গড়ে তুলতে হবে। জি, আপনার কাছে যদি এই বিষয়ে মত হচ্ছে যে মানে আবারও বিডিআর এ ফিরে আসে, তখন একটা বড় আলোচনা ছিল যে এই বাহিনীর নাম চেঞ্জ করতে হবে। 200 বছরের একটা ঐতিহ্য নিয়ে চলা একটা বাহিনী, খুবই সংক্ষেপে কিন্তু চলা বাহিনী। আমি 7ই ফেব্রুয়ারিতে আপনার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আমাদের রিটায়ার্ড সামরিক অফিসারদের একটা আপনার মত বিনিময় সভা হয়, বলতে পারেন ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন ছিল আমাদের রেডিসনে। সেখানে কিন্তু উনি আমার বক্তব্য বলছেন যে আমি বিডিআর নামটি ফিরিয়ে আনতে চাই। তো সেটা কিন্তু তুমুল করতলের মধ্যে দিয়ে কিন্তু সমস্ত অফিসাররা কিন্তু এটাকে সমর্থন জানায়। কারণ বিডিআর নামটা, ভাই যেটা বললো যে এই নামটার সাথে কিন্তু জড়িত আছে কিন্তু অনেক সাহসী অপারেশন, অনেক সাহসী পদক্ষেপ। এবং আমাদের বিডিআর এর সৈনিকদেরকে কিন্তু ট্রেনিং দিয়ে আমরা মিলিটারি অফিসাররা, এবং আমাদের সামরিক বাহিনীর যে পদাতিক ট্রেনিং, তাদের ট্রেনিং একই ধরনের ট্রেনিং। থ্যাংক ইউ। আমরা এখানে শেষ করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের শপথকে। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।